স্বাগত জানাচ্ছি আরও একটি দুর্দান্ত ক্লাসে। আমরা আজ আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ নিয়ে, বাঙ্গালা নব্য লেখক দিগের প্রতিনিবেদন। প্রবন্ধ মানেই কিছু দুর্বোধ্য বিষয় চলে আসবে, তবে আমরা খুব সংক্ষেপে এই প্রবন্ধটির সারসংক্ষেপ নিয়ে কথা বলবো এবং অ্যাডমিশন তথা এইচএসসি পরীক্ষায় যেখান থেকে এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসে থাকে আমরা সেই জায়গাটা নিয়ে কথা বলবো। প্রথম লাইন, শেষ লাইন, উৎস এবং লেখক পরিচিতি তথা প্রাবন্ধিক সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। প্রথমেই আমরা জেনে নিই বাঙ্গালা নব্য লেখক দিগের প্রতিনিবেদন এই প্রবন্ধে কি বলা হয়েছে। এখানে এই প্রবন্ধটি আমরা একটা লাইনে এর সারসংক্ষেপ করতে পারি। সেটি কি? নূতন লেখক বা নব্য যে লেখক যারা সাহিত্যে আসতে যাচ্ছেন তাদের আদর্শ কীরূপ হবে সেই বিষয়ে প্রবন্ধটির আলোকপাত করেছে আমাদের প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ নূতন প্রবন্ধকারের বা নূতন লেখকের আদর্শ কেমন হবে সেটাই হচ্ছে এখানে তুলে ধরেছে কয়েকটি লাইনের মাধ্যমে। কয়েকটি আমরা দেখব যেটা প্যারা প্যারা আকারে পয়েন্ট দিয়ে হচ্ছে প্রবন্ধটি লেখা। তো আমরা যদি সারসংক্ষেপ করি, প্রথমেই আছে যশের জন্য লিখিতেন না। সাহিত্যটি যশের জন্য লেখা যাবে না। সাহিত্য একটা মানুষের আবেগ। তো এই আবেগটা যখন খ্যাতি বা সুনাম পাওয়ার জন্য লেখা হয় তখন সেখানে সত্যিকার অর্থে সেটি উত্তম সাহিত্য হতে পারে না। তাই যশের জন্য লেখা যাবে না, সাহিত্য হবে সৌন্দর্য সৃষ্টির জন্য। দ্বিতীয়ত যেটা বলেছেন, সমাজের কল্যাণ তথা দেশের কল্যাণ অথবা সৌন্দর্য সৃষ্টি হবে সাহিত্যের অন্যতম আরেকটি উদ্দেশ্য। টাকার জন্য লেখা যাবে না, কারণ টাকার জন্য যখন লেখা হবে তখন আমাদের মানুষের রুচিবোধের প্রসঙ্গটি চলে আসবে যে মানুষ কি চায়। কিন্তু দেখা যাবে যে এখানে একটি প্রসঙ্গ এমন আছে, ইউরোপে অনেকে টাকার জন্য লেখে, কিন্তু ইউরোপের মানুষের যে মানসিকতা আমাদের দেশের সেই মানসিকতা এখনও বিস্তর পার্থক্য রয়েছে। তাই আমাদের দেশের রুচিবোধ নিয়ে যদি সাহিত্য লেখা হয় সেটি উত্তম সাহিত্য হতে পারবে না। তাই সাহিত্য লেখার ক্ষেত্রে টাকার জন্য সাহিত্য লেখা যাবে না। আরও একটি প্রসঙ্গ কিন্তু এখানে চলে আসছে, অসত্য, ধর্মবিরুদ্ধ বা নীতিনৈতিকতা বিবর্জিত কোনো সাহিত্য লেখা যাবে না। সাহিত্য উত্তম সাহিত্য রূপে প্রকাশ পেতে হলে একটি সাহিত্যকে কিছুকাল ফেলে রাখতে হবে। সেখানে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেটি কেমন? যে প্রবন্ধ, নাটক, উপন্যাস এর ক্ষেত্রে 2-1 বছর ফেলে রাখতে হবে। ফেলে রাখার পরে দেখা যাবে যে আরেকবার যদি আমরা পাঠ করি সেখানে কিছু অংশ আমাদের কাছে ভালো লাগবে না, অপ্রাসঙ্গিক মনে হবে। সেগুলো যদি আমরা কেটে দিই তাহলে একটি উত্তম সাহিত্য লেখা সম্ভব। এখানে আরও কিছু কথা বলেছে। অলংকার প্রয়োগের ক্ষেত্রে বেশ সচেতন হতে বলেছে যে অলংকার যদি আপনার ভিতরে থাকে সেটা আপনি আসবে, সেটার জন্য চেষ্টা করতে হবে না, সেটা আপনি চলে আসবে। অনুকরণ প্রবৃত্তিকে পরিহার করতে বলেছেন। এখানে বলেছে যে এই নিয়মগুলো যদি রক্ষিত হয় তাহলে বাংলা সাহিত্য একদিন অনেক উচ্চতায় পৌঁছে যাবে, বিশ্বমানের সাহিত্য লেখা সম্ভব। তো এটা আমরা খুব সংক্ষেপে সারসংক্ষেপ করলাম, তবে লাইন বাই লাইন যদি আলোচনা চাও সেটাও আমরা এখানে করার চেষ্টা করব। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেখানে কিন্তু কিছু বিষয় চলে আসছে, সেটা হচ্ছে যশের জন্য লিখবেন না। আমরা প্রথম লাইন, তোমরা দেখবা যারা এইচএসসি পরীক্ষার্থী অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে প্রথম লাইনটা কি ছিল। এই বাঙ্গালা নব্য লেখক দিগের প্রতিনিবেদন এর প্রথম লাইনটা কি ছিল? আমরা দেখতে পাচ্ছি এর প্রথম লাইনটা হচ্ছে যে যশের জন্য লিখিবেন না, অর্থাৎ সাহিত্য যশ প্রাপ্তির জন্য লেখা যাবে না। এবং শেষ লাইনটা কি আছে? শেষ লাইনটা আছে, এই নিয়মগুলি বাঙ্গালার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাঙ্গালা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। এই যে বাঙ্গালা, এই কথাটি রূপান্তর ঘটেছে এভাবে। এরপরে আসছে এখানে আমরা যদি এটাকে বাদ দিই তাহলে এবং সর্বশেষ বাংলা, এভাবে কিন্তু এই বাংলা শব্দটির রূপান্তর ঘটেছে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে উৎস। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। প্রথমে এই প্রবন্ধটি প্রকাশিত হয় প্রচার পত্রিকায়, এই প্রবন্ধটি প্রচার পত্রিকায় প্রকাশিত হয়, কিন্তু পরবর্তীতে এটি অন্তর্ভুক্ত হয় বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। তো এখান থেকে যে প্রশ্নটি আসে, সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, তাহলে হবে প্রচার পত্রিকা। আর যদি আমাদের পরীক্ষায় আসে কোথা থেকে সংকলন করা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, কোথা থেকে সংকলন করা হয়েছে, তাহলে
বিবিধ প্রবন্ধ থেকে সংকলন করা হয়েছে। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানি কম বেশি, তবে আমি কিছু কথা বলার চেষ্টা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বাংলা সাহিত্যটাকে আমরা সাহিত্য সম্রাট হিসেবে চিনি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক বা শিল্পসম্মত রচনার মানে উপন্যাস রচনার কৃতিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তার প্রথম শিল্পসম্মত বা সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী, এবং তার দ্বিতীয় উপন্যাস বাংলা সাহিত্য প্রথম রোমান্সধর্মী বা রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা। এখানে একটি লাইন আছে বা বাক্য আছে যেটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক বাক্য, পথিক তুমি পথ হারাইয়াছ, এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক বাক্য। তো আমরা কি পেলাম? বাংলা সাহিত্যের প্রথম শিল্পসম্মত বা সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তবে এখানে একটি প্রশ্ন আমাদের একটু জানা দরকার, তাহলে বাংলা সাহিত্যের প্রথম হচ্ছে সাহিত্য মানে উপন্যাস কি? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল, লিখেছেন ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র, কিন্তু সেটি সার্থক উপন্যাস নয়, সার্থক উপন্যাস দুর্গেশনন্দিনী। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট হিসেবে চিনি, সাহিত্য সম্রাট হিসেবে চিনি। আমরা এখানে আরো একটি তথ্য জানবো, একটু পরে আসছি। তার পূর্বে তার জন্মস্থান কোথায় আছে সেটা আমরা একটু জেনে নিব। বঙ্কিমচন্দ্রের জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে, পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। তার মৃত্যু, জন্ম এবং মৃত্যু 1838 থেকে 1994, এটা ইংরেজিতে, আর বাংলায় আমরা দেখতে পাচ্ছি 1245 থেকে 1300 বঙ্গাব্দ। সাহিত্য সম্রাট তার উপাধি, আমরা বলেছি সাহিত্য সম্রাট। তবে তার আরো একটি উপাধি আছে, সেটি হচ্ছে ঋষি। তার আরো একটি উপাধি আছে, সেটি হচ্ছে ঋষি। এখানে একটি বিষয় আমি বলি, যারা সাহিত্য সম্পর্কে অবগত ছিলেন বা যারা সাহিত্য পাঠ করতেন, সাহিত্য রসবোদ্ধা, যারা সাহিত্য সম্পর্কে জানে, সাহিত্য পাঠ করতে যারা আনন্দ পায় পাঠ করে, তাদের কাছে তিনি সাহিত্য সম্রাট। কিন্তু এই ঋষি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তিনি ঋষি নামে পরিচিত। এই তথ্যটা একটু মাথায় রাখতে হবে। তার ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত, তার ছদ্মনাম কমলাকান্ত। তার প্রথম গ্রন্থ হচ্ছে, কাব্যগ্রন্থ লিখেছেন তিনি প্রথমে ললিতা তথা মানস। তো এটা ছিল একেবারে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে। তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমাদের কিন্তু বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে দিন যে বঙ্কিমচন্দ্র থেকে যে কোনো প্রকার প্রশ্ন আসলে সেটা তুমি পারবে, আমি বিশ্বাস করি। তা আজকের আলোচনা এই পর্যন্ত। যদি এই প্রবন্ধটি ধরে ধরে লাইন বাই লাইন ব্যাখ্যা চাও, কমেন্টে জানাও, আমরা চেষ্টা করব ব্যাখ্যা করে দেওয়ার, যাতে তোমার কিছুটা উপকার হয়। থ্যাংক ইউ সো মাচ।